আসসালামু আলাইকুম। ফেরদৌসী আক্তার, প্রভাষক, পরিণীত সুশাসন বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো। নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনা মহামারীর সময় অবশ্যই আমরা দোয়া করি তোমরা ভালো থাকো, ঠিক মতো লেখাপড়া করো। এই দোয়া সবসময় তোমাদের প্রতি আমাদের থাকে। পড়াশোনা ঠিক মতো করছো? পড়াশোনা ছাড়লে হবে না, যত যাই হয়ে যাক আমাদের লেখাপড়াটা ছাড়লে হবে না, কারণ আমাদের লেখাপড়াটা প্রতিনিয়ত আমাদের করে যেতে হবে। তোমরা নিশ্চয়ই আমার গত ক্লাসে তোমরা শুনেছ যে আমাদের এই যে চলতি মাস, ডিসেম্বর মাস, এর মাঝামাঝি সময়ে আমাদের রুটিনও দিয়ে দেওয়া হবে। মাঝামাঝি সময় তোমাদের কী হবে, নির্বাচনী পরীক্ষা হবে। আর যারা নির্বাচনী পরীক্ষাতে তোমরা অংশগ্রহণ করবা না বা পরীক্ষা দিবা না, তাদের জন্য তারা কিন্তু বোর্ড পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে না। যদি তোমরা বোর্ড পরীক্ষাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হও যে না আমাকে বোর্ড পরীক্ষা দিতে হবে, পরীক্ষা যেমনই হোক তোমাদের প্রিপারেশন হয়তো বা তোমরা মনে করছো আমাদের প্রিপারেশনটা ভালো না, হয়তো আমরা অনেক দূর দূরান্তে থাকছি, গ্রামে থাকছি, কিন্তু এখন দেখো সমস্ত কিছুই কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদিও করোনা মহামারীটা আবার বাড়ছে, করোনা দ্বিতীয়বার ধাপে আবার বাড়ছে, তারপরেও কিন্তু মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। কেউ কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। লেখাপড়া বলো, স্কুল কলেজ বলো, অফিস আদালত বলো, কোনো দিক থেকে কেউ পিছিয়ে নেই। কারণ তোমরা কেন পিছিয়ে আছো আমি সেটা বুঝতে পারছি না। যেহেতু আমাদের পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, অটো প্রমোশন বলো, যাই বলো, যেটাই দেখ, কিন্তু তোমাদের কিন্তু কলেজ থেকে একটা কী করতে হবে, ফর্ম ফিল আপ করতেই হবে। যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে তোমাদের প্রত্যেককেই কী করতে হবে, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করলে তোমরা কিন্তু বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। তাহলে আমাদের উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অবশ্যই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের কী করতে হবে, ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে কী করবে, নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর দেখো, শুধু আমাদের দেশে সারা বিশ্বে অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবই হচ্ছে, সমস্ত কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো? ঠিক আছে, যেহেতু আমাদের সামনেই পরীক্ষা, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি আশা করি এবং আমার যথেষ্ট বিশ্বাস আছে আমার প্রিয় ছাত্রছাত্রীর প্রতি, তোমরা সকলেই একাদশ শ্রেণী যারা আছো তারা সকলেই তোমরা সেমিস্টার পরীক্ষা দিবা, দ্বাদশ শ্রেণী যারা আছো তারা সকলেই তোমরা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবা। আমি এই আশায় আছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমার স্টুডেন্টরা আমাকে কখনোই আমাকে নিরাশ করবে না। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আজকে কি পড়বো, আমরা আজকে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পড়বো। চতুর্থ অধ্যায়ের নামটা কি ছিল? ই গভর্নেন্স ও সুশাসন। যারা একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে আছো, যারা তাদেরকে তোমাদের এগুলো শুধু জাস্ট রিভিশন ক্লাস হচ্ছে। তোমরা এই অধ্যায়টা পূর্বেও পড়েছো, কিন্তু আবার রিভিশনের জন্য তোমাদেরকে আমি আবার পড়াচ্ছি, ক্লাস দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আমরা আজকে কি পড়বো? ই গভর্নেন্স ও সুশাসন। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। প্রথমত হচ্ছে দেখো, বর্তমান যুগ হচ্ছে কি আমাদের তথ্য প্রযুক্তির যুগ, কারণ আমাদের অধ্যায়টার নামই হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। তার হচ্ছে প্রযুক্তি নির্ভর যে শাসন ব্যবস্থাটাকে বোঝা হয়। তা দেখো, বর্তমান যুগ হচ্ছে কি তথ্য প্রযুক্তির যুগ। দেখো, তথ্য প্রযুক্তি ছাড়া কি কোনো কাজ করা যায় না। তাহলে তথ্য প্রযুক্তি কল্যাণে মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন এসেছে। কারণ দেখো, যেটা নাকি ইতিবাচক পরিবর্তন এসেছে। এই যে এখন দেখো আমরা যে ক্লাস করছি, চাকরির ক্ষেত্রে বলো, অফিস আদালতে বলো, ব্যবসায়ের ক্ষেত্রে বলো, শপিংয়ের ক্ষেত্রে বলো, সমস্ত কিছু কিন্তু প্রযুক্তি নির্ভর হয়েছে। এমনকি তোমাদের ক্লাসগুলি সেটাও কি প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। কারণ প্রযুক্তিতে থেকে কোনো ক্রমে এখন বাংলাদেশও পিছিয়ে নেই। তাহলে এর প্রভাবে শাসন ব্যবস্থায় আমূল্য পরিবর্তন কি সাধিত হচ্ছে। ফলে সরকারের কাজে কর্মে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই বলো, দুর্নীতি কমে আসছে, স্বচ্ছতা চলে আসছে, জবাবদিহিতা চলে আসছে, এবং দেখো কতটা এবং অনেকটা সুযোগ সুবিধাটাও বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ আগে যেটা আমরা বিল দিতাম, তারপর হচ্ছে আমরা গ্যাসের বিল বলো, কারেন্ট বিল বলো, বিদ্যুৎ বিল বলো, কর বলো, যেটাই বলো, আমরা দীর্ঘ সময় নিয়ে লাইন ধরে আমরা দিতাম। এমনকি আমরা যখন এডমিশন নিব কলেজে, যখন আমি আমার পার্সোনাল বলছি, যখন ভার্সিটিতে এডমিশন নিব, তখন আমি দেখলাম একদিন ফর্ম নিয়ে আসলাম, দীর্ঘ লাইন ধরে
তারপরে ফর্ম ফিল আপ করলাম, আরেকদিন একটা সময় দেওয়া হলো যে সেদিন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, সেটাও দীর্ঘ সময় ধরে দিয়ে আসতে, রেজাল্টের জন্য অপেক্ষা করা, আবার বোর্ডে গিয়ে চেক করা যে রেজাল্ট হয়েছে কিনা, কোথায় সিট পড়েছে, সমস্ত কিছুই আমরা কী করতাম, দীর্ঘ সময় সাপেক্ষ ছিল। কিন্তু এটা কি যুগের পরিবর্তনের সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা এখন সেটা ঘরে বসে করতে পারছি। দেখো মোবাইল টেলিফোন বিল বলো, তারপর কার্ড বিল বলো, সমস্ত কিছু আমরা মোবাইলে বসে বসে দিতে পারছি। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এসে আমাদের কী করছে, বিকাশ করে দিচ্ছে, সাথে সাথে আমরা মোবাইলে সেই বিকাশ থেকে আমরা টাকা নিয়ে নিচ্ছি। আগে কী করতো, অ্যাকাউন্টে পাঠানো, আবার ব্যাংকে যাও, টাকা নাও, আর এখন খুব সহজেই হয়ে যাচ্ছে। তারপর যে বলো এখন রেজাল্ট দেখাটা খুব সহজ হয়ে গেছে, এখন অ্যাপ্লাই করাটা খুব সহজ হয়ে গেছে। তাহলে এগুলো কি সমস্তটা হচ্ছে প্রযুক্তির কারণে, তথ্য প্রযুক্তির কারণে অবাধ ও সর্বজনীন তথ্য প্রবাহ বাড়ছে এবং জনগণের অংশগ্রহণও কি হচ্ছে, নিশ্চিত হচ্ছে। অর্থাৎ ই গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ ই গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ এখন দেখো দুর্নীতিটা অনেকটা কমে আসছে। কারণ যারা অপর পাশ থেকে নিচ্ছে তারা কিন্তু কতজন অ্যাপ্লিকেশন করেছে, খাতাটাও দেখা হচ্ছে প্রযুক্তিগতভাবে। তাহলে কে ভালো কে খারাপ সেটা কিন্তু আমরা সে অনলাইন ভিত্তিকে দেখে ফেলছি, আমরা কিন্তু তার চেহারাটা দেখছি না। দুর্নীতিটা অনেকটা কমে আসছে, যার ফলে এখানে সুশাসন প্রতিষ্ঠা করাও সহজ হচ্ছে। তাহলে আমরা আজকে বলবো কি ই গভর্নেন্স কাকে বলে। ই গভর্নেন্সের অর্থ হচ্ছে, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স দেখো ভালো করে দেখো, ই গভর্নেন্স ইংরেজি হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যার অর্থ হচ্ছে প্রযুক্তি নির্ভর শাসন, যার হচ্ছে প্রযুক্তি নির্ভর শাসন। ই গভর্নেন্স বলতে বোঝায় কি প্রযুক্তি নির্ভর শাসনকে বোঝায়, প্রযুক্তি নির্ভর শাসন বোঝায়। ই গভর্নেন্সের ইংরেজি হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, যার অর্থই হচ্ছে প্রযুক্তি নির্ভর শাসন। তাহলে আমরা সহজভাবে আমরা বলতে পারি কি, যে পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণ খুব সহজে সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকে, তাই হচ্ছে কি ই গভর্নেন্স। তাহলে আমরা ই গভর্নেন্স কি বলি, ই গভর্নেন্সের ইংরেজি হচ্ছে যখন আমাদের আসবে ই গভর্নেন্সের ইংরেজি কিন্তু আমরা ইলেকট্রনিক গভর্নেন্স, এর অর্থ হচ্ছে কি প্রযুক্তি নির্ভর শাসন। যদি আসে ই গভর্নেন্স কাকে বলে বা সংখ্যাটা আসে তখন দেখবে কি ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে বোঝায় প্রযুক্তি নির্ভর শাসনকে বোঝায়। তারপর হচ্ছে কি সাধারণভাবে বলা যায় ই গভর্নেন্স হচ্ছে তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে জনগণ খুব সহজে সরকারের যে বিভিন্ন সেবা পেয়ে থাকে তাকে কি বলা হয়, ই গভর্নেন্স বলা হয়। আবার যে পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণ খুব সহজেই সরকারের যে সেবাগুলি পেয়ে থাকেন তাকে কি বলা হয়, ই গভর্নেন্স বলা হয়। তাহলে আমরা জানলাম ই গভর্নেন্স কাকে বলে, ঠিক আছে, আমরা জানলাম কাকে বলে। তাহলে 2006 সালে জাতিসংঘ প্রদত্ত এক সংজ্ঞায় বলা হয়েছে, সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স। ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। কারণ সরকারের যে সেবাগুলি ইন্টারনেটের মাধ্যমে জনগণের একেবারে কাছাকাছি পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি ই গভর্নেন্স। তাহলে কি যে পদ্ধতির মাধ্যমে তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে জনগণের কাছে সরকারি সেবাগুলো জনগণের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া হচ্ছে কি ই গভর্নেন্স। তাহলে দেখো আরেকটা সংখ্যা হচ্ছে ভারতের সুপরিচিত রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ভালো করে বুঝো, চন্দ্রবাবু নাইডু, দেখো নামটা দেখো, চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু ই গভর্নেন্সকে কি সরকার বলে, স্মার্ট সরকার বলে আখ্যা দিয়েছেন, অভিহিত করেছেন। তিনি বলেছেন স্মার্টের পূর্ণরূপ ব্যাখ্যা করেছেন এইভাবে, দেখো তাহলে ভারতের সুবিখ্যাত বা সুপরিচিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভালো করে দেখো, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ই গভর্নেন্সকে কি স্মার্ট সরকার হিসেবে আখ্যায়িত করেছেন, স্মার্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছেন। তিনি স্মার্ট সরকারকে ব্যাখ্যা করেছেন এইভাবে, দেখো সিম্পল এস এ সিম্পল, স্মার্ট এস এ সিম্পল, এম এ মডার্ন, এ তে অ্যাকাউন্টেবল, তারপরে আর এ রেসপন্সিভ, টি তে ট্রান্সপারেন্ট। তাহলে কি হচ্ছে দেখো
সিম্পল সহজতা, তারপর হচ্ছে মরাল নৈতিকতা, অ্যাকাউন্টেবল জবাবদিহিতা মানে গণনা যেটাকে বলা হয়, রেসপন্সিভ অর্থাৎ মানে দ্রুত সাড়া দেওয়া, যেটা রেসপন্স করে দ্রুত সাড়া দেওয়া, ট্রান্সপারেন্ট অর্থাৎ হচ্ছে কি স্বচ্ছতা। তাহলে দেখো দেখো আমি এটা ভাঙিয়ে দিলাম স্মার্টের পুনরূপগুলো, স্মার্টের এইটা পুনরূপটাকে আমি কি করলাম, এটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম। তাহলে কি বলছেন চন্দ্রনাথ নাইডু স্মার্ট সরকার বলে অভিহিত করেছেন। স্মার্টের পুনরূপগুলো হচ্ছে ব্যাখ্যা করেছেন এভাবে, এস এ সিম্পল, এম এ মরাল, এতে অ্যাকাউন্টেবল অর্থাৎ নৈতিক জবাবদিহিতা, আর তারপর সিম্পল সহজতা, তারপর হচ্ছে মরাল নৈতিকতা, রেসপন্সিবল আর রেসপন্সিবল দ্রুত সাড়া দেওয়া, ক্ষমতা ঠিক ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছতা। ঠিক আছে, অর্থাৎ নাইডুর ই গভর্নেন্স ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে সহজতা, নৈতিকতা, জবাবদিহিতা, দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা ও স্বচ্ছতাকে কি বলা হয়, ই গভর্নেন্স বলা হয়। তাহলে দেখো ভারতের চন্দ্রবাবু নাইডুর স্মার্ট সরকারের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, এবং তার মোট কথাই হচ্ছে যে ই গভর্নেন্সের ধারণাই হচ্ছে প্রধানত তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সহজতা, নৈতিকতা, জবাবদিহিতা, দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা ও স্বচ্ছতাকে বলা হয় কি ই গভর্নেন্স। তাহলে আমরা দেখো আমরা দেখব আজকে ই গভর্নেন্সের প্রয়োগের ক্ষেত্রসমূহ, প্রয়োগ কোথায় কোথায় প্রয়োগগুলি করা হয়। ই গভর্নেন্সের প্রয়োগকে কয়টা ভাগে, মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক ই প্রশাসন, দেখো এক ই প্রশাসন, দুই ই সেবা, তিন ই গণতন্ত্র। এক ই প্রশাসন, দুই ই সেবা, তিন ই গণতন্ত্র। ওকে, তাহলে দেখো আমরা তাহলে ই প্রশাসন কাকে বলে, আমরা কিন্তু দেখলাম কয়টা ই গভর্নেন্সের প্রয়োগ সমূহ কয় ভাগে ভাগ করেছে, তিনটি ভাগে ভাগ করেছে। তাহলে কি ই প্রশাসন, তাহলে ই প্রশাসন কাকে বলে আমরা এটা আগে জানবো। ই প্রশাসন কাকে বলে, ই প্রশাসন বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনাকে বোঝায়। অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতরের কার্যক্রমকে বলে। ই প্রশাসন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনাকে বলা হয় ই প্রশাসন। আবার বলি ই প্রশাসন বুঝেছো তোমরা, ই প্রশাসন নোট করো। ই প্রশাসন প্রয়োগ কয়টা সময়, তাদের প্রয়োগের কয়টা প্রয়োগ সময় কয়টা, তিনটা। কি কি ই প্রশাসন, ভালো করে লেখো সবাই নোট করে এটা। ই প্রশাসন, তারপর কি ই সেবা, ই গণতন্ত্র। ই প্রশাসন দেখো কি, ই প্রশাসন বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনাকে বোঝায়, এটাকে বলা হয় ই প্রশাসন। ই সেবা বলতে সরকার প্রদত্ত নাগরিক সেবাকে বোঝায়, সরকারের কাছ থেকে নাগরিক সেবা যেটা পেয়ে থাকে তাকে বলা হয় কি ই সেবা। উদাহরণ হিসেবে বলা যায় অনলাইনে বিভিন্ন সরকারি দলিলপত্র পাওয়ার জন্য নাগরিকের আবেদন এবং পরিষেবার বিল পরিশোধ করাকে বলা হয় ই সেবা। সরকারি ই সেবা বলতে বোঝায় সরকার প্রদত্ত নাগরিক সেবাকে বোঝায়, যেটা নাকি কি বললো উদাহরণ হিসেবে বলা যায় যে অনলাইনে বিভিন্ন কি করে সরকারি দলিলপত্রগুলো কি করা হয় পাওয়ার জন্য নাগরিকদের আবেদন করা। আমরা যে নাগরিকরা যারা আছি যারা আবেদন করে থাকেন এবং পরিষেবার বিল পরিশোধ করা, এবং যে আবেদনের বিলটাকে পরিশোধ করতে বলা হয় ই সেবা। সরকারি সেবাকে, নাগরিক সেবাকে, সরকার প্রদত্ত যে সেবা পাওয়া নাগরিকরা যে সেবা পেয়ে থাকে তাকে কি বলা হয় ই সেবা। ই গণতন্ত্র, তাহলে ই গণতন্ত্র বলতে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বৃহত্তর পরিসরে নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণকে বোঝায়। দেখো বৃহত্তর পরিসরে মানে বড় পরিসরে, বড় একটা জায়গার অংশ জুড়ে নাগরিক রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলি হয় সেই কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণকে বোঝায়। সিদ্ধান্ত গ্রহণ নিচ্ছে যারা সেই প্রক্রিয়া অংশগ্রহণ করাকে কি বলা হয় ই গণতন্ত্র বলা। আবার দেখো আরেকবার খেয়াল করো, নোট করে ফেলো। ই গণতন্ত্র বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বৃহত্তর মানে বড় পরিসরে মানে বড় একটা অংশ জুড়ে নাগরিকের রাজনৈতিক কর্মকাণ্ডে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণকে বোঝায়। নাগরিকরা কি করে রাজনৈতিক যে সিদ্ধান্ত গ্রহণটা হয়, যে কাজগুলো হয় সেখানে নাগরিকদের অংশগ্রহণকে বোঝা হয় ই গণতন্ত্র। তাহলে দেখো আমরা মোট কথা বলতে পারি বা অল্প কথা আমরা বলতে পারি কি
তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক কর্মকাণ্ডকে দ্রুততর করা এবং এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য সেবা, কৃষি, গণপরিবহন ইত্যাদির মতো অসংখ্য খাতে সরকার যে সেবা দিয়ে থাকেন তাকে কাছে সহজলতা করে তোলাই হচ্ছে ই গভর্নেন্স। তাহলে হচ্ছে কি মোট কথা আমরা কিভাবে বলতে পারি ই গভর্নেন্স কি বোঝাচ্ছে? মোট কথা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো দ্রুত করার জন্য এবং এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, গণপরিবহন ইত্যাদির মতো অসংখ্য খাতে যেটা নাকি সরকার যে সেবা দিয়ে থাকে এবং জনগণের কাছে সেটা সহজতর করে তোলাই হচ্ছে ই গভর্নেন্স এবং জনগণের কাছে সহজ করে তোলাই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের উদ্দেশ্য সমূহ দেখো, এটার একটা উদ্দেশ্য, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের কিছু কিছু উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। কারণ উদ্দেশ্যহীন মানুষ কখনোই সে তার কর্মক্ষেত্রে সফল হতে পারে না। উদ্দেশ্য নিয়ে তুমি কোনো কাজ করলে সেটাকে অবশ্যই তোমার সফলতা খুব দ্রুত চলে আসবে। কারণ তোমার কোনো একটা জিনিস তোমার লক্ষ্য থাকবে না, উদ্দেশ্য থাকবে না, সে তোমার সফলতা। তুমি যখন লেখাপড়া করবে, যখন পরীক্ষা দেবে, তোমার একটা উদ্দেশ্য থাকবে যে আমার এটাকে ভালো করতে হবে, লক্ষ্য থাকবে আমার এটা ভালো করতে হবে, তো সৎ একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য না থাকলে কোনো কাজে সফলতা আসা সম্ভব হয় না। ঠিক আছে? প্রত্যেকটা কাজে কোনো, আজকে তোমাদের একটা কথা বলে দেখি, তোমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই বলো, অবশ্যই তোমাদের জীবনে অনেক চড়াই উতরাই আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্য নিয়ে এবং সৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের কাজ করতে হবে, তাহলে দেখবা প্রতিটা ক্ষেত্রে তোমরা সফলতা অর্জন করেছো। তোমাদেরকে আমি পড়ার ফাঁকে একটা কথা বলি, দেখো যারা তোমরা ক্লাসের বাইরে আছো বা ক্লাস করছো না বা আগ্রহ বোধ করছো না, পরীক্ষাটাকে একেবারেই হেলাফেলাভাবে নিচ্ছ, তোমরা সেই কাজটা করো। যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করতে চাও, পরীক্ষা দিতে চাও, অবশ্যই একটু অ্যাক্টিভ হও। তোমরা অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করো, কলেজে আসো, কলেজে কিছু পাওনাও আছে, সেই পাওনাগুলি পরিশোধ করো। আমি তোমাদের বলছি তোমরা লেখাপড়াটা কন্টিনিউ করে যাও, তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আবার আমরা কি পড়েছিলাম? আমরা পড়বো ই গভর্নেন্সের উদ্দেশ্য। তোমাদের পড়ার মাঝখানে একটু এই কথা বলার জন্য আমি দুঃখিত, কারণ আমার প্রসঙ্গক্রমে এটা আমার চলে আসছে। কারণ তোমরা উদ্দেশ্য নিয়ে পড়াশোনা বাদ দিয়ে তোমরা কখনোই পরীক্ষা ভালো ফল করবা সেটা আশা করতে পারবো না। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা কি বলছি? ই গভর্নেন্সের উদ্দেশ্য যেমন পড়েছিলাম, ই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্যই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৌলিক সেবাগুলি জনগণের আরো কাছাকাছি নিয়ে আসা। দেখো, ই গভর্নেন্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৌলিক যে সেবাগুলি আছে সেটা জনগণের আরো কাছাকাছি নিয়ে আসা। ই গভর্নেন্সের উল্লেখযোগ্য উদ্দেশ্য সমূহ হচ্ছে নিচে আলোচনা করা হলো। এক, দেখো, সরকার, নাগরিক, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে গভর্নেন্স প্রক্রিয়া সমন্বিতকরণ ও একে সহজলভ্য করার জন্য সহায়তা প্রদান করা। ভালো করে খেয়াল করো, সরকার, নাগরিক, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে, দেখো সরকার, নাগরিক, ব্যবসা, তিনটা, সরকার, নাগরিক, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে গভর্নেন্স প্রক্রিয়ার সমন্বিতকরণ করে একে সহজলভ্য করার জন্য সহায়তা প্রদান করা। এক, 2 নম্বর হচ্ছে সরকারি নীতি বাস্তবায়নের জন্য সব ক্ষেত্রে এবং সবার জন্য উপযোগী একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যাতে সব ধরনের যোগাযোগ সহজতর হয়। ভালো করে খেয়াল করো, সরকারের যে নীতিসমূহ আছে, সরকারের নীতি বাস্তবায়নের জন্য সব ক্ষেত্রে এবং সবার জন্য উপযোগী একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যাতে সব ধরনের যোগাযোগ সহজতর হয়। এই যোগাযোগ মূলত 3টি প্রধান ক্ষেত্রে হতে পারে। দেখো, এই যোগাযোগ মূলত কয়টা ক্ষেত্রে? 3টি প্রধান ক্ষেত্রে হতে পারে। দেখো, আমরা বলেছিলাম জে টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জে টু জি, তিনটা ক্ষেত্রে, জে টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট হচ্ছে সরকার থেকে সরকারের সেবা সমূহ। তারপরে জে টু বি দ্বারা গভর্নমেন্ট টু বিজনেস, দ্বারা গভর্নমেন্ট টু বিজনেস, সরকার থেকে ব্যবসা বাণিজ্য, যেটা তোমাদের প্রথম বলা হয়েছিল যে সরকার, নাগরিক আর হচ্ছে কি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে গভর্নেন্স প্রক্রিয়া, তারপর গভর্নেন্স সমন্বিতকরণ মানে একত্রিতকরণ ও একে সহজতর করার জন্য সহায়তা প্রদান করে। তাহলে জে টু বি, তাহলে কি হলো? সরকার থেকে ব্যবসা বাণিজ্য। তারপর আছে জে টু সি, গভর্নমেন্ট টু সিটিজেন, তো সরকার থেকে কি নাগরিক, তাহলে জে টু জি অর্থ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থ বোঝাচ্ছে কি? দেখো,
দ্বারা বোঝাচ্ছে সব সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের যোগাযোগকে সংক্ষেপে J2Z বলা। একটা সরকারি প্রতিষ্ঠান থেকে মনে করো অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় বলো, শিক্ষা মন্ত্রণালয় বলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলো, কৃষি মন্ত্রণালয় বলো, যে কোনো মন্ত্রণালয় সরকারি যে সেবাগুলো সরকার থেকে সরকারের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের যোগাযোগকে বলা হয়, যাকে বলা হয় J2Z। আগে যেমন আমাদের কি করা হতো, লোক মারফতে সেটাকে প্যান করতে, আর এখন প্রযুক্তির যুগে এখন মেল পাঠিয়ে কাজগুলো কি সম্পন্ন করা যাচ্ছে। সরকার এজন্য বলছে যে এই যোগাযোগ মূলত তিনটি প্রধান ক্ষেত্রেই হতে পারে। এই উদ্দেশ্যসমূহ তিনটা ক্ষেত্রে হতে পারে। এক, J2Z সরকার টু সরকার, সরকার থেকে সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান থেকে যোগাযোগকে সংক্ষেপে বলা হয় J2Z বলা হয়। J2B তো গভর্নমেন্ট টু বিজনেস, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বাণিজ্যের যোগাযোগকে সংক্ষেপে বলা হয় J2B বলা হয়। সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বাণিজ্যের যোগাযোগকে বলা হয় J2B। J2C অর্থ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে নাগরিকের যোগাযোগকে বলা হয় J2C। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে যে উদ্দেশ্যকে তিনটা ধাপে বাক্য উদ্দেশ্য তিনটা ভাবে ভাগ করেছে। 3 নাম্বার দেখো, সরকারি প্রশাসনের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দেখো তোমাদের কিন্তু আসবে J2Z দ্বারা কি বোঝানো হয়েছে, J2B দ্বারা কি বোঝানো হয়েছে, J2C দ্বারা কি বোঝানো হয়েছে। 3 নাম্বারটা দেখো, উদ্দেশ্য 3 নাম্বার উদ্দেশ্যটা দেখো, সরকারি প্রশাসনের সর্বত্র মানে সব জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। 4, দ্রুত জনগণের কাছে বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া। 4, দ্রুত জনগণের কাছে বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া। 5 নাম্বার দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দৈনন্দিন জীবন মানের উন্নয়ন করা। আবার দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দৈনন্দিন জীবনের কি উন্নয়ন করে। দেশ পরিচালনা 5, 6 নাম্বার, দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, এটা হচ্ছে তার উদ্দেশ্যসমূহ। ঠিক আছে। 7, জনগণের মাঝে রাজনৈতিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। জনগণের মাঝে 7 নাম্বার হচ্ছে জনগণের মাঝে রাজনৈতিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। 8, সুশাসন প্রতিষ্ঠা করা। 9, সর্বোপরি গণতন্ত্রের ভিত্তি মজবুত করা। যখন উদ্দেশ্যগুলো আসবে তখন এটা দিবা, সর্বোপরি গণতন্ত্রের ভিত্তিসমূহ মজবুত করা, তাহলে দেখো আমরা কি পড়লাম, আমরা ই গভর্নেন্সের উদ্দেশ্যসমূহ পড়লাম, উদ্দেশ্যসমূহ পড়লাম। এখন আমরা পড়বো ই গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহ। প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু বোঝায়। দেখো কেউ কালো, কেউ ফর্সা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু বৈশিষ্ট্য। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য আমরা দিনে আলোচনা করি। ই গভর্নেন্স পরিসর বিশাল ও ক্রমবর্ধমান এবং এর বৈশিষ্ট্য নিচে আলোচনা করব, কারণ ই গভর্নেন্স দিন এর পরিসরটা বিশাল, এটা সীমিত আকারের নয়, এটা বিশাল এবং এর ক্রমবর্ধমান এবং এর বৈশিষ্ট্য নিচে আমরা আলোচনা করব। ই সার্ভিস, তারপরে আমরা কি করব, ই গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহ করব। তাহলে আমরা কি করব, ই গভর্নেন্সের বৈশিষ্ট্যসমূহ করব। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ই সার্ভিস, তারপর হচ্ছে কি প্রযুক্তি নির্ভর, এটা হচ্ছে সহজতর প্রক্রিয়া, হচ্ছে গতিশীলতা, তারপর হচ্ছে যোগসূত্র তৈরি, অনলাইন গভর্নেন্স, স্বচ্ছতার মাধ্যমে সচেতনতা প্রতিষ্ঠা করা। তাহলে আমরা কি করব, ই গভর্নেন্সের সুবিধাসমূহ করব, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য করব। তাহলে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য দেখো, ই গভর্নেন্সের পরিসর বিশাল ও ক্রমবর্ধমান, এর বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। ই সার্ভিসটা কি দেখো, ই সার্ভিস দেখো, এই বৈশিষ্ট্যগুলো দেখো। ই সার্ভিস হলো ইলেকট্রনিক পদ্ধতিতে ইন্টারনেট, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন প্রভৃতি সরকারি তথ্য ও সেবা জনগণের একেবারে কাছে পৌঁছে দেওয়াকে বলা হয় ই সার্ভিস। ই সার্ভিসটা কি, ই সার্ভিস হলো ইলেকট্রনিক পদ্ধতিতে মানে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন প্রভৃতি এগুলির মাধ্যমে
সরকারি তথ্য ও সেবা জনগণের একেবারে কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে কি ই সার্ভিস। এই পদ্ধতিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় সেবাগুলো ইলেকট্রনিক উপায়ে জনগণের কাছে দ্রুতভাবে পৌঁছে দেওয়া যায়। কারণ দেখো এখন আমরা শিক্ষার যে ক্ষেত্রটা বলো, এখন আমরা একেবারে সকল স্কুল কলেজ যাই বলো শিক্ষার সমস্ত সেক্টরটাই হচ্ছে আমরা কি এখন ই গভর্নেন্স আওতায় আমরা প্রযুক্তির উপরে আমরা ভিত্তি করে আমরা লেখাপড়া করছি। এক, স্বাস্থ্য বলো, বিভিন্ন স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য বলে বড় বড় এই যে আমাদের করোনা মহামারীর সময় আমরা কেউ কিন্তু মানে সশরীরে গিয়ে আমরা চেক আপ করতে পারিনি, তখনও আমরা কি করছি এই স্বাস্থ্য খাতটাকেও আমাদের কি করতে হয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের সেই সেবাটা নিতে হয়েছে। ঠিক আছে। কৃষি দেখো আমাদের যে গ্রামে অত্যন্ত গ্রামে যারা থাকে একেবারেই খুব গ্রামে যারা থাকে তারা যে কৃষির উপকরণ সম্পর্কিত বা কৃষির ফলন সম্পর্কে, কৃষির ব্যবহার সম্পর্কে এই সমস্ত কিছু কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমরা এটা পেয়ে যাচ্ছি। টেলিফোন বলো, মোবাইল বলো, টেকনোলজি সমস্ত কিছুর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো একেবারে গ্রামের অত্যন্ত গ্রামের মহিলারাও কি করছে এই প্রযুক্তির ব্যবহার করে মোবাইলের মাধ্যমে বলো, টেলিভিশনের মাধ্যমে বলো সেই যে স্বাস্থ্যক্ষেত্রে যে চিকিৎসাটা সেই চিকিৎসাটাও তারা নিয়ে নিচ্ছে। আর একেবারে গ্রামের মহিলারাও কি করছে সুন্দর করে এখন অনলাইনে কি সুন্দর করে তারা ডাক্তারের সেবাটা নিচ্ছে, খুব সহজেই পৌঁছে দিচ্ছে। এক, প্রযুক্তি নির্ভর দেখো ই গভর্নেন্স জনগণের ব্যবসায়ী শ্রেণী, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন অঙ্গ ও সংস্থার মধ্যে সরকারের সেবাসমূহের আদান প্রদান, অন্যান্য লেনদেন মিথস্ক্রিয়া প্রবৃত্তি পরিচালিত হয়ে থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। প্রযুক্তি দেখো যাই বলো সরকারি সমস্ত কার্যক্রমই বলো, সরকারি বলো, সমস্ত অঙ্গ সংস্থা সমস্ত কিছুই হচ্ছে কি এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং সেই সেবাগুলো আমরা জনগণের কাছে একেবারেই কাছে পৌঁছে যাচ্ছে, আমরা পেয়ে থাকছি। দেখো এই যে দেখো তোমরা করোনার সময় কত দূরে তোমরা, আমি এখন ঢাকাতে, তোমরা হচ্ছে এক একজন বরিশাল বলো, ময়মনসিংহ বলো, নেত্রকোনা বলো, এক একজন মাগুরা বলো, সিলেটে আছে একজন, তারপর হচ্ছে বলো খাগড়াছড়িতে আছো, তোমরা কিন্তু আমার ক্লাস করছো, পরীক্ষা দিচ্ছ কিভাবে প্রযুক্তির জন্য, প্রযুক্তি এতটা উন্নত হওয়ার কারণে। ঠিক আছে। প্রযুক্তি নির্ভর সহজতর প্রক্রিয়া দেখো সাধারণত সরকারি সেবা প্রাপ্তি প্রক্রিয়া হয়ে থাকে জটিল ও সময় সাপেক্ষ। ই গভর্নেন্স প্রযুক্তি সহায়তা সেবার প্রাপ্তি প্রক্রিয়াকে সহজতর করে। দেখো আমরা সরকারি বিভিন্ন জায়গায় দেখি, আমরা সরকারি কাজগুলো যদি আমরা এখনো যাই, এখনো দেখি সরকারি কাজগুলো আমাদের জটিলতার কারণে দীর্ঘ সময় সেটা লেগে যাচ্ছে। আর প্রযুক্তি হওয়াতে প্রযুক্তিটা যোগাযোগ প্রযুক্তিটা এতটাই পপুলার হওয়ার কারণে এখন সেই কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। এর ফলে প্রান্তিক নাগরিকদের পক্ষেও উন্নত সেবা পাওয়া সহজ হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী যারা থাকে একেবারে অত্যন্ত গ্রামে যারা থাকে তারাও কি সুন্দর করে তারা সেবাটা পেয়ে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীও গতিশীলতা দেখো তথ্য প্রযুক্তি মাধ্যমে সরকারি সেবাসমূহ প্রেরণ করা হয় বলে কাজের গতি বৃদ্ধি পায়। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাসমূহ প্রেরণ করা হয় বলে কাজের গতিও কি বৃদ্ধি পায়। তাই ই গভর্নেন্সকে গতিশীল গভর্নেন্স বলেও আখ্যায়িত করা হয়, কারণ এটা এখন কোথাও স্থিতিশীল না, গতিশীল, সে চলতেই থাকে, সে অফ হচ্ছে না। এক, যোগসূত্র তৈরি ই গভর্নেন্সের একটি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষের যোগসূত্র তৈরি হচ্ছে। দেখো কানেক্টেড পিপল ই গভর্নেন্স সরকার বা জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনে এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোর জটিলতা দূর করে থাকে। এতে যে সকল নাগরিকগণ সরকারি সেবা নিতে আগ্রহ দেখায় না ই গভর্নেন্স পরিবর্তিত হলে তারাও সরকারি সেবা পেতে উদ্যোগ নেয়। দেখো যে সকল নাগরিকরা ই গভর্নেন্সের সরকারি সেবা নিতে চাচ্ছে না, দেখো আমরা কখনোই ভাবতে পারিনি যে প্রাইমারি সেক্টরটা একটু এগিয়ে থাকে, প্রাইমারি সেক্টরের বাচ্চারা বা তাদের পরিবারের পক্ষে ই গভর্নেন্সের মাধ্যমে ক্লাস করানো খুব ব্যয়বহুল হয় এবং কষ্টদায়ক, সেটা বুঝিই না অনেক বাবা আছে। কিন্তু এখন এটা এতটাই আপডেট হওয়াতে এখন দেখো সেই মোবাইলে লেখাপড়া করছে, বুঝে এখন বাবা মারা। আর হচ্ছে দেখো একজন এই গভর্নেন্সটা এরকম একটা যোগসূত্র তৈরি, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা এত দ্রুত মানে এত সুন্দর করে রাখছে সম্পর্কটা। কারণ দেখো আমারই আত্মীয় বলো বা যাই বলো ওরা অনেক দূরে আছে, তার সাথে কিন্তু আমরা
কথাও হচ্ছে না, হচ্ছে না, কিন্তু এই যে একটা মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু কন্টিনিউ না হলে মাঝে মধ্যে কিন্তু খোঁজ খবর হচ্ছে, তার আপডেটগুলো আমরা জানতে পারছি বা আমার আপডেটগুলো সে জানতে পারছে। একটা মাধ্যম, ফেসবুক বলো একটা মাধ্যম, সেই মাধ্যমে আমরা জেনে যাচ্ছি, তাহলে একটু হলেও তার সাথে আমার সম্পর্কটা আছে। হয়তো আমরা কাজের কারণে হয়তো তার সাথে হয়তো বা দেখা হচ্ছে না, যেতে পারছি না, এই যে একটা যোগাযোগ, যে একটা সেতু বন্ধনটা, সেতু বন্ধনটা তৈরি করে হচ্ছে ই গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স। অনলাইনের মাধ্যমে সরকারি সেবা দেশের সমগ্র জনগণের কাছে সহজলভ্য করাই হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য। অনলাইনের মাধ্যমে সরকারি সেবা দেশের সমগ্র জনগণের কাছে সহজলভ্য করাই হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই দেখো তোমাদের ক্লাস আমরা দিচ্ছি, এই ক্লাসটা শুধু তোমরাই পাচ্ছ তা না, এটুকু যখন আমাদের ক্লাসটা যাচ্ছে সময় সবাই দেখছে, তোমাদের সাথে সাথে অন্যরাও কি হচ্ছে, উপকৃত হচ্ছে। এই ব্যবস্থায় সরকার, নাগরিক, ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ সম্পর্কিত হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় আদান প্রদানও হয়। সমস্ত কিছু বলো, সরকারের সাথে নাগরিকদের সাথে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে এটা কি হচ্ছে, একটা আলাপ আলোচনা হচ্ছে এবং লেনদেনও হচ্ছে, আদান প্রদানও হচ্ছে। স্বচ্ছতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। ডিগ্রির কথা বলো, এখন যে বন্ধ আছে, তারপরেও কিন্তু ডিগ্রি নেওয়ার জন্য হচ্ছে আমরা কি গভর্নেন্সটাকে ব্যবহার করে থাকি, বিদেশে ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। স্বচ্ছতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। ই গভর্নেন্স সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে এতে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং জনগণ সুফলতা ভোগ করেন। ঠিক আছে, তাহলে আমরা মোট কথা বলতে পারি যে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য প্রত্যেকটা ক্ষেত্রেই বলো, যোগাযোগের ক্ষেত্রেই বলো, কৃষি ক্ষেত্রে বলো, শিক্ষা ক্ষেত্রে বলো, স্বাস্থ্য ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রে হচ্ছে ই গভর্নেন্সের ব্যবহার অত্যাধিক, এবং এটা হওয়াতেই ই গভর্নেন্স এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের প্রয়োগটা বৃদ্ধি পাওয়াতেই হচ্ছে সরকারের সাথে জনগণের সম্পর্কটা একটু গভীর হয়, সরকারের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে একটু ভালো হয়, সরকার দুর্নীতিটা রোধ করা সম্ভব হচ্ছে, সহজ হচ্ছে, জবাবদিহিমূলক হচ্ছে, স্বচ্ছতা হচ্ছে। তাহলে আমরা কি ই গভর্নেন্স, তাহলে আমরা আজকে কি করলাম দেখো, আমরা আজকে পড়ে ফেললাম। দেখো তোমাদের আজকে কি আমরা আজকে শেষ করলাম। দেখো ই গভর্নেন্স কাকে বলে, ই গভর্নেন্সের কি কাকে বলে, ই গভর্নেন্স এর হচ্ছে প্রয়োগ করলাম, ই গভর্নেন্সের উদ্দেশ্য শুরু করলাম, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য শুরু করলাম। তাহলে আমরা আজকে আমি ক্লাস অতটুকুই শেষ করছি তোমাদের থেকে, কারণ আমি আগামী ক্লাসে আমি আবার কি করবো, ই গভর্নেন্সের বাকি অংশটুকু আমি তোমাদের কি করব, সম্পূর্ণ করে দেব। তাহলে তোমাদের কাছে আমার আশা থাকবে এবং তোমাদের কাছে আমার একেবারেই আমার আপ্রাণ মনের থেকে তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং আশা রইল যে তোমরা অবশ্যই সবাই তোমরা পরীক্ষা অংশগ্রহণ করো, সবাই তোমরা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করে পরীক্ষা দাও, তোমরা বোর্ড পরীক্ষা পর্যন্ত যাও, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, তোমাদের এই করোনা মহামারীর সময় তোমরা যে যেখানেই থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।